গল্পটি শুরু হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একদল অভিযাত্রীকে দিয়ে। সেই জাহাজে ডেভিড নামে একজন আবহাওয়া কর্মকর্তা ছিলেন, যিনি আবহাওয়া সম্পর্কে কথা বলছিলেন, এবং তারা সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি দ্বীপের দিকে যাচ্ছিলেন। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিল যাতে করে সে সেই দ্বীপের পরিবর্তিত আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হবে এবং সারা বছরের আবহাওয়ার তথ্য সংগ্রহ করে তাকে ফিরে আসতে হবে। ডেভিডকে সারা বছরের খাবার এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছিল। অনেক দিন ভ্রমণের পর অবশেষে ডেভিড সে দ্বীপে পৌঁছেছিল এবং তারা একটি নৌকার সাহায্যে সেই দ্বীপে অবতরণ করেছিল। এই দ্বীপটি সম্পূর্ণ নির্জন ছিল, যেখানে একটি পাখিও দেখা যেত না। সেই দ্বীপে একটি বাতিঘর এবং একটি ছোট ঘর ছিল যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগেও রবার্ট নামে একজন আবহাওয়া কর্মকর্তা সেখানে থাকতেন, কিন্তু এখন তার দায়িত্বের সময় শেষ হয়ে গেছে। সে 1 বছর ধরে সেই দ্বীপে একা থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করেছিল। এখন তার জায়গায় ডেভিড সারা বছর এখানে আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য থাকবে এবং বৃদ্ধ অফিসার রবার্ট জাহাজটি নিয়ে ফিরে যাবে। কিন্তু যখন পুরো দলটি বাড়িটি পরিদর্শন করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো মানুষের চিহ্ন ছিল না। বৃদ্ধ অফিসারের সমস্ত জিনিসপত্র ঘরের ভেতরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপর ক্যাপ্টেন এবং ডেভিড ভাবলেন যে হয়তো বাতিঘরে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন এবং ডেভিড সময় নষ্ট না করে বাতিঘরের দিকে এগিয়ে যান এবং তারা সকলেই সেখানে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পান। তারা দেখতে পান যে পুরো বাতিঘরটি ধারালো এবং সূক্ষ্ম কাঠ দিয়ে ঘেরা, যেন কেউ ইচ্ছেকৃতভাবে এটি বন্ধ করে দিয়েছে যাতে করে কেউ ভিতরে যেতে না পারে। এরপর ক্যাপ্টেন এবং ডেভিড বেশ কয়েকবার বাতিঘরের গেটে ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে তারা গেটটি জোরে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। বাতিঘরের ভেতরে তারা গ্রুনার নামে একজনকে দেখতে পান। তারা যখন গ্রুনারকে বৃদ্ধ আবহাওয়া কর্মকর্তা রবার্ট সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন সে উত্তর দেয় যে সে মারা গেছে। সে সমুদ্রের দিকে চলে যায় কিন্তু আর ফিরে আসেনি। গ্রুনারের কথা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন উভয়ই হতবাক হয়ে যায়। এইসব শোনার পর ক্যাপ্টেন ডেভিডকে বলেন যে তিনি যদি এখনও চান তাহলে তিনি তাদের সাথে ফিরে আসতে পারেন, কিন্তু ডেভিড ফিরে যেতে রাজি হননি। ডেভিড ভাবল যদি সে সরকারকে ওই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে প্রচুর অর্থ পেতে পারে। এরপর ক্যাপ্টেন তাকে তার নিজের সুরক্ষার জন্য একটি বন্দুক দিলেন এবং ক্যাপ্টেন ডেভিডকে বললেন যে এই জায়গাটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না, তুমি নিজের যত্ন নিও। এরপর তাকে সেখানে রেখে তারা সবাই ফিরে গেল এবং 1 বছর পর আবার ফিরে আসবে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড বাড়িটাকে কিছুটা ঠিক করে নিল এবং বাসযোগ্য করে তুলল। রাত নামার পর সে ড্রামে একটি ডায়েরি পেল যা পুরনো আবহাওয়া অফিসার রবার্টের ছিল। সেই ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল এবং সেখানে ডায়েরিতে একটি রহস্যময় প্রাণী সম্পর্কেও অনেক কিছু লেখা ছিল, কিন্তু সব কিছু পরিষ্কার ছিল না। কিছু জিনিস অসম্পূর্ণ ছিল। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ সহকারে পড়তে থাকল। সেই ডায়েরিতে কিছু অদ্ভুত রকমের ভুতুড়ে প্রাণের স্কেচও ছিল। ডেভিড বুঝতে পারল না যে কেন সে এমন ছবি এঁকেছে। সম্ভবত সে একা ছিল এবং সময় কাটানোর জন্য এমনটি করত। ডায়েরির এক পাতায় বৃদ্ধ অফিসারের স্ত্রীরও ছবি ছিল। ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডেভিড আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে শুরু করে, কিন্তু সমুদ্রে পৌঁছানোর সাথে সাথে তার পদক্ষেপ থমে যায়। সে দেখতে পায় পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো এবং তাদের মাঝখানে খোলস রাখা। অদ্ভুত নকশা দেখে ডেভিড ভাবল যে হয়তো গ্রুনারই এসব করেছে। এই ভেবে সে আবার তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজের সময় যখন সে টেলিস্কোপ দিয়ে বাতিঘরের দিকে তাকালো তখন সে গ্রুনারের সাথে অন্য একজনকে দেখতে পেল, কিন্তু চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল। ডেভিড আবার তাকে দেখার চেষ্টা করল, কিন্তু তারপর সে ভাবল যে সে হয়তো ভুল দেখেছে। রাতে ডেভিড যখন তার কাজে ব্যস্ত তখন দরজায় টোকা পড়ল। সে ভাবল যে হয়তো গ্রুনার এসেছে। ডেভিড তার নাম ধরে ডাকল, কিন্তু কোনো উত্তর পেল না। ডেভিড বাতি হাতে দরজার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথেই তার কানে কিছু ভুতুড়ে শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, যা মোটেও মানুষের ছিল না। এবং তারপর সে দেখতে পেল যে গেটের নিচ থেকে কোনো ভুতুড়ে প্রাণীর হাত ভেতরে আসার চেষ্টা করছে। এটা মোটেও মানুষের হাত ছিল না,
এটা দেখে ডেভিড হতভাগ হয়ে গেল। সে তৎক্ষণাৎ বেসমেন্টের দিকে দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রহস্যময় প্রাণীটা ঘরে ঢুকে পড়ল। সে গোপনে ডেভিডকে খুঁজছিল এবং ডেভিড বেসমেন্টের একটি ছোট ফাটল থেকে তাকে দেখতে শুরু করল। ডেভিডের নড়াচড়ায় প্রাণীটা ডেভিডকে দেখতে পেল। এরপর প্রাণীটা তাকে হত্যা করার জন্য দ্রুত ডেভিডের দিকে ছুটে গেল এবং ফাটল থেকে তাকে ধরার চেষ্টা করল। তাই নিজেকে বাঁচাতে ডেভিড তৎক্ষণাৎ একটি ছুরি তুলে প্রাণীটার চোখে ছুরি মারল। এরপরে প্রাণীটা চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু সে যে কোনো সময় ফিরে আসতে পারে। এবং ডেভিডের মনে নিশ্চিত হয়ে গেল যে ডায়েরিতে ক্রাচার নামের যে ভুতুড়ে প্রাণীটা সম্পর্কে লেখা ছিল তা সত্য। সেদিন ভয়ে সে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে যখন ডেভিড ঘর থেকে বেরিয়ে গেল, তখন সে বালির ওপর কিছু পায়ের ছাপ দেখতে পেল, যা মোটেও মানুষের ছিল না। সেই চিহ্নগুলি সরাসরি সমুদ্রের দিকে চলে গিয়েছিল। এখন ডেভিড বুঝতে পারল কেন ঘৃণার বাতিঘরের চারপাশে ধারালো লাঠি লাগিয়েছিল। এখন ডেভিড বুঝতে পারল যে আমি যদি এই বাড়িতে থাকি তাহলে ক্রাচার যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। ভয়ে ডেভিড বাতিঘরের দিকে দৌড়ে যায় এবং ঘৃণারকে চিৎকার করে বলে, আমি ভেতরে আসতে চাই। কিন্তু ঘৃণার তাকে ভেতরে ঢুকতে দেয় না এবং বলে যে তোমার জাহাজ নিয়ে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে, কারণ ঘৃণার বাতিঘরের আশেপাশেও তাকে দেখতে চায়নি। সে তার ওপর জল ঢেলে দেয় এবং তাকে চলে যেতে বলে। এখন তাকে নিজেই কিছু করতে হবে। সে কাঠ দিয়ে বাড়ির প্রতিটি জানালা বন্ধ করে দেয়, চারদিকে ধারালো লাঠি দিয়ে বেড়া তৈরি করে, গেটের বাইরে পুরানো কাগজপত্র এবং বই রাখে। তারপর তেল ছিটিয়ে দেয়, যাতে যদি সে ক্রাচার ফিরে আসে তাহলে তাকে আগুন দিয়ে ভয় দেখানো যায়। কিন্তু একটা জিনিস যা ডেভিড এখনো পর্যন্ত জানত না, এবং সে আজ রাতেই তা জানতে পারবে। ভাগ্যক্রমে সে ঘরের ভিতরে একটি পুরানো বাক্স খুঁজে পেয়েছিল। সেই বাক্সে একটি বন্দুক এবং প্রচুর গুলি ছিল। এটি দেখে তার বেঁচে থাকার একটু আশা জাগল। সূর্য অস্ত যেতে শুরু করার সাথে সাথে ডেভিডের মনে ভয় বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাতের অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ল। ডেভিড ঘরের এক কোণে চুপচাপ বসেছিল, হাতে বন্দুক নিয়ে। তার হৃৎস্পন্দন তীব্র গতিতে চলতে শুরু করছিল। তারপর একটা অদ্ভুত শব্দ শোনা গেল। ডেভিড জানালা দিয়ে লুকিয়ে সমুদ্রের দিকে তাকানোর সাথে সাথে তার মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে দেখতে পেল যে জল থেকে কেবল একটি দুটি নয়, একই রকম অনেক অদ্ভুত প্রাণী তার দিকে ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই সবাই জড়ো হয়ে ঘরের গেট ভাঙার চেষ্টা করতে লাগল। ডেভিড তৎক্ষণাৎ গুলি চালাতে শুরু করল, যার মধ্যে কিছু পড়ে মারা গেল। ডেভিড ভেবেছিল গুলির শব্দ শুনে তারা ভয়ে পালিয়ে যাবে, কিন্তু তার সঙ্গীদের মরতে দেখে তারা আরও রেগে গেল। তারপর ডেভিড পরিকল্পনা করে গেটের বাইরে রাখা কাগজপত্র এবং পুরানো বইগুলোতে আগুন ধরিয়ে দিল। আগুন দেখে সেই প্রাণীরা ভয়ে সমুদ্রে ফিরে গেল, কিন্তু একই আগুনে তার বাড়ির দরজায় আগুন ধরে গিয়েছে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে, কারণ পুরো বাড়িটাই কাঠের তৈরি। ডেভিড তৎক্ষণাৎ চাদর জড়িয়ে জীবন বাঁচাতে বেরিয়ে বাতিঘরের কাছে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। প্রাণীদের গুলি করার সময় ডেভিডের হাতেও গভীর আঘাত লাগে। তারপর হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে আগুন নিভে যেতে থাকে, কিন্তু সারা রাত ধরে বৃষ্টির পরেও ডেভিড সকাল পর্যন্ত তার বাড়ি বাঁচাতে পারেনি। পুরো বাড়ি প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখন যদি ডেভিড বেঁচে থাকতে চায় তাহলে তাকে বাতিঘরের আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলে বাতিঘরের কাছে পাথরের মধ্যে লুকিয়ে গ্রুনারের জল আনতে আসার জন্য অপেক্ষা করতে থাকে। গ্রুনার যখন জল আনতে বাতিঘর থেকে বেরিয়ে আসে তখন ডেভিড তার পিছু নেয়, কিন্তু হঠাৎ গ্রুনারের কাছে থাকা একটি ভুতুড়ে প্রাণী ডেভিডকে আক্রমণ করে, কিন্তু কোনোভাবে ডেভিড প্রাণীটাকে বন্দী করে ফেলে। আসলে সেই প্রাণীটি ছিল গ্রুনারের রক্ষক। যখন সে তাকে গুলি করতে যাচ্ছিল, গ্রুনার তৎক্ষণাৎ ডেভিডকে থামিয়ে দিয়ে বলল, অপেক্ষা করো, এটা আমার পোষা প্রাণী। ডেভিড গুলি করেনি এবং সুযোগের সদ্ব্যবহার করে গ্রুনারের সাথে একটি চুক্তি করতে চেয়েছিল। যদি এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমাকে বাতিঘরে থাকতে দাও, নইলে আমি এটিকে মেরে ফেলব। এরপর গ্রুনার হ্যাঁ বলেছিল, কারণ ডেভিডের কাছে প্রচুর খাবার এবং গান পাউডার ছিল। সন্ধ্যার আগে তারা দুজনেই বাকি খাবার নিয়ে বাতিঘরে ফিরে এসেছিল এবং দুজনেই আরামে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে প্রাণীটি চুপচাপ ডেভিডের হাত চাটছিল। যখন ডেভিড ঘুম থেকে জেগে উঠল, সে দেখতে পেল যে এই প্রাণীটি হাত চাটার কারণে তার সমস্ত হাত সুস্থ হয়ে গেছে। ডেভিড এইসব দেখে অবাক হয়ে গেল। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে এই প্রাণী সম্পর্কে আরও জানতে চেয়েছিল এবং তারপরে এই সমস্ত রহস্য বিশ্বের সামনে আনতে চেয়েছিল, কারণ এটি কোনো জাদুর থেকে কম ছিল না। ডেভিড ভেবেছিল যে তারা যদি এই প্রাণীর গোপন রহস্য বিশ্বের সামনে আনে তাহলে ডেভিড এবং ক্রুনার উভয়ই প্রচুর অর্থ এবং খ্যাতি অর্জন করবে। কিন্তু ক্রুনার এইসব চাইছিল না। সে এই দ্বীপ থেকে কোথাও যেতে চাইছিল না। গ্রুনারের এখন এই পৃথিবীতে কেউ অবশিষ্ট নেই। এই দ্বীপটি তার জন্য উপযুক্ত ছিল,
যেখানে সে নিজেকে রাজা মনে করত। সেই কারণেই সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছিল যে ক্রুনার এখানকার রাজা। কিন্তু ডেভিড বুঝতে পারছিল না যে এই অদ্ভুত প্রাণীটি ক্রুনারের কাছে এসে কিভাবে বশে হয়ে গেল। তখন ক্রুনার বলল যে একবার ক্রুনার তার জীবন বাঁচিয়েছিল। ভুল করে সে তার মাছ ধরার জালে আটকা পড়ে। সেই সময় এই প্রাণীটি ছোট ছিল এবং সেই দিন থেকে সে ক্রুনারের সাথেই থাকত। সে ক্রুনার যা বলতো তা মানতে শুরু করে, কিন্তু ক্রুনার একজন কঠোর ব্যক্তি ছিল। সে এই প্রাণীটির সাথে খুব খারাপ ব্যবহার করত। ক্রুনার প্রতিদিন এই প্রাণীটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত। ক্রুনার বলল যে একবার এই প্রাণীটিও আমাকে আক্রমণ করেছিল এবং বিনিময়ে ক্রুনার তাকে এমন শাস্তি দিয়েছিল যে সেই শাস্তির পরে সেই প্রাণীটি নিজেকে ক্রুনারের দাসী ভাবতে শুরু করেছিল। এবং আপনারা সবাই নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কেন এই প্রাণীগুলি প্রতি রাতে সমুদ্র থেকে বেরিয়ে আসে। তারা সকলেই তাদের বন্ধুকে ক্রুনারের হাত থেকে উদ্ধার করতে আসে, কিন্তু ক্রুনার তা হতে দেয় না। ওই প্রাণীগুলি দিনের আলোতে আক্রমণ করতে পারে না, কারণ সূর্যের আলো তাদের ত্বক পুড়িয়ে দেয়। ডেভিড আর এখানে থাকতে চাইত না। সে কোনোভাবে দ্বীপ থেকে পালাতে চাইত। যাই হোক, অন্ধকার হয়ে আসছিল এবং ক্রুনার তাকে বন্দুক নিয়ে প্রস্তুত হতে বললেন, কারণ ওই প্রাণীগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে। সে বাতিঘরের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হল এবং কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে প্রচুর প্রাণী বেরিয়ে এলো। তারা বাতিঘরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং ক্রুনার তাদের উপর ক্রমাগত গুলি চালাচ্ছিল। কিন্তু ডেভিড সম্পূর্ণ ভয় পেয়ে গেল এবং সে বাতিঘরের ভেতরে আসতে শুরু করল। ক্রুনার বারবার অনুরোধ করার পরেও সে চুপচাপ এক কোণে বসে রইল এবং কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে গেল। ক্রুনার সারা রাত এই প্রাণীদের সাথে লড়াই করতে থাকে। পরের দিন সকালে ক্রুনার রেগে ডেভিডের মুখে জল ঢেলে তাকে জাগিয়ে বলল, যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে তাদের হত্যা করতে হবে, নইলে তোমাকে বাতিঘর থেকে বের করে দেওয়া হবে এবং আমার প্রত্যেক কথা তোমাকে মানতে হবে। প্রতিদিন জল আনবে, বাতিঘরের ছোট বড় কাজ করবে এবং রাতে আমার সাথে পাহারার দায়িত্বও পালন করবে। এখন ডেভিডের আর কোনো উপায় ছিল না, তাই তাকে এইসব করা তার বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। ডেভিড এখন ক্রুনার যা কিছু বলেছিল তা মানতে শুরু করল, কিন্তু একটা জিনিস তার মোটেও পছন্দ ছিল না, আর তা হলো প্রতিদিন বিভিন্ন উপায়ে সেই মহিলা প্রাণীটিকে শারীরিকভাবে নির্যাতন করা। রাত হয়ে গেছে এবং তারা দুজনেই আবার পাহারার দায়িত্বের জন্য প্রস্তুত হয় এবং আবারও ক্র্যাচার সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু আজ ডেভিড ভয় পাচ্ছিল না। সে ক্র্যাচারের থেকে গুলি চালাতে শুরু করে, কিন্তু আজ ক্রোনার কিছুই করছিল না। সে ডেভিডকে বাইরে রেখে বাতিঘরের গেট বন্ধ করে দেয় এবং নিজেই চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে ডেভিড এই প্রাণীদের সাথে লড়াই করতে শিখতে পারে। এইভাবেই ডেভিড যুদ্ধ করতে করতে রাত কেটে যায় এবং সকাল হয়ে যায়। সকালে ক্রোনার দেখতে পেল যে ডেভিড বাতিঘরের বাইরে রক্তে ভেজা হয়ে বসে আছে। এখন সে শিখেছে এই প্রাণীদের সাথে কিভাবে লড়াই করতে হয়। এভাবেই সময় কেটে যাচ্ছে তাদের। রাতেই প্রাণীদের সাথে লড়াই করা এবং সারা দিন ক্রোনারের বাতিঘরের কাজ সামলানো, এই দ্বীপটি তার জন্য একটি বন্ধ ঘরের মতো হয়ে গিয়েছিল। সে সবসময় ভাবতে থাকত কখন সেই জায়গা ছেড়ে স্বাধীনতার নিঃশ্বাস নেবে। সময়ের সাথে সাথে ডেভিড সে মহিলা প্রাণীটির সাথে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলেছিল। ডেভিডের তার জন্য খারাপ লাগতে শুরু করেছিল। এখন সে বুঝতে পেরেছিল যে নিজের লোকদের ছেড়ে একা থাকাটা কতটা কঠিন। হয়তো সেই প্রাণীটিও এরকম কিছু অনুভব করেছিল। ডেভিড সেই প্রাণীটির নাম দিয়েছিল আনারিয়াস। এভাবেই দিন এবং মাস কেটে গেল। তারপর একদিন সে দেখতে পেল যে এই প্রাণীগুলির আক্রমণ ধীরে ধীরে কমছে। ডেভিড মনে করে যে হয়তো শীতকালে তারা অন্য কোথাও যায়, অথবা হয়তো তারা বুঝতে পেরেছিল যে এই দুজনের সাথে লড়াই করে কিছুই লাভ হবে না। কিন্তু ক্রোনার তাকে বলল যে এটা মোটেও এমন নয়, তারা আবার আক্রমণ করবে। এখন তারা তাদের সংখ্যা বাড়াচ্ছে। কিছুদিন এভাবেই কেটে গেল। রাতের খাবারের পর এক রাতে ক্রোনার এবং ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করে। কিন্তু ক্রোনার এখানে একটি বড় ভুল করে। তারা দুজনেই খেলায় এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে তারা বাতিঘরের আলো জ্বালাতে ভুলে গিয়েছিল। অন্ধকারের সুযোগ পেয়ে প্রাণীরা তাদের আক্রমণ করল। ডেভিড দেখলেন যে প্রাণীর সংখ্যা এত বেশি যে দুজন মানুষ একসাথে বেশিক্ষণ লড়াই করতে পারবে না, এবং এবার তাদের কোনো পূর্ব পরিকল্পনাও ছিল না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কোনোভাবে বাঁচার জন্যে তারা বাতিঘরের চূড়ায় পৌঁছে গেল, কিন্তু এর মধ্যেই ক্রোনারের পায়ে গভীর আঘাত লাগে। সেই প্রাণীরা আজ তাদের প্রায় পরাজিত করে ফেলছিল। তাদের দুজনেরই মনে হয়েছিল যে আজ তাদের মৃত্যু নিশ্চিত।
কিন্তু ভাগ্যক্রমে সকাল হয়ে গেছে এবং সূর্য ধীরে ধীরে উদিত হওয়ার সাথে সাথে প্রাণীগুলো বাতিঘর ছেড়ে সমুদ্রে ফিরে যায়। প্রচণ্ড রক্ত বেরোনোর পর আনারিয়াস ক্রোনারের ক্ষত সারানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে ডেভিড বুঝতে পেরেছিল যে এই প্রাণীদের সাথে সেই যুদ্ধে জিততে পারবে না। গুলিও শেষ হতে চলেছে, এমনকি তাদের কাছে পর্যাপ্ত খাবারও নেই। ভাগ্যক্রমে পরের দিন যখন ডেভিড বাতিঘরের বাইরে ঘোরাফেরা করছিল, তখন সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পেল। সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার বন্দুক নিয়ে জাহাজকে সংকেত দিতে গেল, কিন্তু ক্রোনার তাকে থামিয়ে দিল, কারণ সে চাইছিল না যে ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক সেই মুহূর্তে আনারিয়াস ক্রোনারকে আক্রমণ করল। সে ডেভিডকে ক্রোনারের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। ক্রোনার কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চাইছিল না। এই দ্বীপটি তার নিজস্ব পৃথিবী, যেখানে সে রাজার মতো বাস করতে চায়। সে ডেভিডকেও যেতে দিতে চাইছিল না। এতদিন একা থাকার পর এখন তার সাথে কথা বলার কেউ ছিল, এবং ডেভিড যদি সেই জাহাজে ফিরে যেত তাহলে সে সেখানে গিয়ে সবাইকে অ্যানারিয়াস এবং তাদের সম্পর্কে বলতো। তাই এখন ডেভিড এখান থেকে যেতে পারবে না। ধীরে ধীরে সেই জাহাজটি ডেভিডের চোখের সামনে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। এখন তার আর কিছুই করার ছিল না। এভাবে আরও কিছুদিন কেটে গেল। ক্রোনার এখনও ডেভিড এবং অ্যানারিয়াস উভয়ের সাথেই খারাপ ব্যবহার করছিল, কিন্তু সে অ্যানারিয়াসকে বাজেভাবে মারধর করত, যেটা ডেভিড মোটেও পছন্দ করতেন না। একদিন ডেভিড অ্যানারিয়াসকে একটি ছোট খেলনা নৌকা উপহার দিয়েছিলেন, যেটি তিনি একটি মাছের হাড় দিয়ে তৈরি করেছিলেন। কিন্তু অ্যানারিয়াস যখন সেই নৌকাটি দেখতে পান, তখন সে ডেভিডকে দ্বীপের এক কোণে নিয়ে যায়, যেখানে আসলে একটি নৌকা রাখা ছিল। ক্রোনারকে ডেভিড এই নৌকার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন হ্যাঁ, তিনি জানতেন যে দ্বীপের এই অংশে একটি নৌকা ছিল। ক্রোনার বলেন যে কিছু লোক তাদের জীবন বাঁচাতে নৌকা করে এই দ্বীপে এসেছিল, কিন্তু সকালের আগে তাদের কেউ বেঁচে ছিল না। এই প্রাণীদের দ্বারা সবাই মারা গিয়েছিল। তারা সবাই জাহাজে গোলা বারুদ বহন করছিল, কিন্তু সমুদ্রে ঝড়ের কারণে এই দ্বীপের কাছে তাদের জাহাজ ডুবে যায়। এই সব শুনে ডেভিডের মনে একটা ধারণা এলো। তার কাছে ডাইভিং স্যুটের মতো কিছু ছিল। ডেভিড বলল, আমাদের মধ্যে কেউ যদি সেই স্যুট পরে সমুদ্রের সেই অংশে যায় যেখানে জাহাজটি ডুবে গেছে, তাহলে হয়তো তারা কিছু বুলেট বা ডিনামাইট খুঁজে পাবে, যাই প্রাণীদের সাথে লড়াই করা সহজ করে তুলবে। কিন্তু ক্রোনার তা মেনে নিতে অস্বীকৃতি জানালেন। কিন্তু ডেভিড তার জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করতে প্রস্তুত ছিলেন। এভাবে আরও কয়েকদিন কেটে গেল। আস্তে আস্তে ডেভিড এবং অ্যানারিয়াসের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করলেন। ক্রোনার গোপনে এসব দেখেছিলেন যখন তারা প্রেম করছিলেন। ক্রোনার ভেবেছিলেন সে অ্যানারিয়াসকে হয়তো ছিনিয়ে নেবে, তাই ডেভিডকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে। পরের দিন ক্রোনার নিজেই ডেভিডের সাথে একমত হন। তিনি ডেভিডকে বলেন যে ঠিক আছে, তুমি স্যুটটি পরে জলে নেমে যাও এবং সেখান থেকে প্রচুর আরডিএক্স সংগ্রহ করবে। তারপর আমি তোমাকে নৌকা দিয়ে টেনে ওপরে তুলব। কিন্তু ক্রোনারের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। তিনি চেয়েছিলেন ডেভিড তাকে সমুদ্রের নিচে রাখা ডিনামাইটের বাক্সগুলি ওপরে তুলে আনতে সাহায্য করবে এবং তারপর তাকে সমুদ্রে একা ফেলে দিয়ে চলে যাবে, যাতে ওই প্রাণীরা তাকে হত্যা করে। এইভাবে ডিনামাইটও তার কাছে আসত এবং অ্যানারিয়াসও আবার তার দাস হয়ে যেত। তারা দুজনেই নৌকায় বসে জাহাজটি যেখানে ডুবে গিয়েছিল সেখানে পৌঁছায়। ডেভিড একটি ডাইভিং স্যুট পরে সমুদ্রে নেমে যায়। নিচে যাওয়ার পর ডেভিড দেখতে পেল জাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু সে ভাগ্যবান যে সে কিছু ডিনামাইটের বাক্স পেয়েছে। কিন্তু হঠাৎ তার সামনে কিছু প্রাণী এসে হাজির হলো। ডেভিড প্রাণীগুলোকে দেখে ভয় পেয়ে গেল এবং মাটিতে পড়ে গেল। ডাইভিং স্যুটটি এত ভারী ছিল যে সে নড়তেই পারছিল না এবং ক্রোনারকে সংকেতও পাঠাতে পারছিল না। ক্রোনার ভেবেছিল হয়তো ওই প্রাণীগুলো ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু বাস্তবে তারা মাত্র দুটো ছোট্ট বাচ্চা ছিল। ডেভিড কোনোভাবে তার ডাইভিং স্যুটটি সেখানে রেখে ভূপৃষ্ঠে পৌঁছে গেল। সেখানে সে কিছু পুরনো বাক্স পেয়েছিল যাতে ডিনামাইট ছিল। এরপর তারা দুজনেই কাজ শুরু করল। তারা বাতিঘরের চারপাশে দুটি স্তরে ডিনামাইট স্থাপন করল, যাতে পরবর্তী আক্রমণের সময় তারা একযোগে দানবদের ধ্বংস করতে পারে। কয়েক মাস কেটে গেল এবং তুষারপাতের মৌসুম এলো, কিন্তু আবারও সেই প্রাণীগুলো অদৃশ্য হয়ে গেল এবং আক্রমণ বন্ধ হয়ে গেল। যেন প্রাণীগুলো খবর পেয়েছে যে তাদের জন্য ফাঁদ পাওয়া হয়েছে, তাই তারা এখন আক্রমণ করছে না।
ক্রোনার ভেবেছিল যে হয়তো অ্যানারিয়াস ওই প্রাণীদের সতর্ক করে দিয়েছিল, যার কারণে সে অ্যানারিয়াসকে নির্যাতন শুরু করে, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয়। অবশেষে তারা দুজনে মিলে বাতিঘরের প্রধান ফটকটি খোলা রাখার নতুন পরিকল্পনা করে, যাতে এই প্রাণীগুলো কাছে আসার সাথে সাথে তাদের সবাইকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়। ডেভিড তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অ্যানারিয়াসকে বাতিঘরের ওপরে চিৎকার করতে বলে। অ্যানারিয়াসের কণ্ঠস্বর শুনে সমস্ত প্রাণী ক্ষিপ্ত হয়ে ওঠে। যখন প্রাণীরা দেখল যে বাতিঘরের প্রধান ফটকটি খোলা, তখন তারা ভাবল যে অ্যানারিয়াসকে মুক্ত করার এটা একটা ভালো সুযোগ, কিন্তু বাস্তবে এটা তাদের জন্য একটা ফাঁদ ছিল। কিছুক্ষণের মধ্যেই ওই প্রাণীগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারা সোজা প্রধান ফটকের দিকে চলে যায় এবং ডেভিড ভেতরে প্রবেশ করার সাথে সাথে আক্রমণ করে। ডেভিডও সাহস দেখায় এবং প্রাণীদের হাত থেকে নিজেকে মুক্ত করে। সমস্ত প্রাণী বাতিঘরে পৌঁছানোর সাথে সাথে ক্রোনার ডিনামাইটের লিভার টিপে দেয়, কিন্তু কোনো বিস্ফোরণ হয় না। আসলে ডেভিড এর সংযোগ খুলে ফেলেছিল এবং ক্রোনার এটি আবার লাগাতে ভুলে গিয়েছিল। ডেভিড তৎক্ষণাৎ দৌড়ে এসে ডিনামাইটের তার সংযোগ করতে শুরু করে। ততক্ষণে প্রাণীগুলো বাতিঘরে ওঠার চেষ্টা করছে, কেবল ক্রোনার একাই তাদের থামাতে থাকে। সংযোগ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ডেভিড প্রথম স্তরটি উড়িয়ে দেয়, যার বিস্ফোরণে অনেক প্রাণী মারা যায়, কিন্তু তবু অনেক দানব বাতিঘর আক্রমণ করার জন্য প্রস্তুত থাকে। এর ফলে ক্রোনার দ্বিতীয় স্তরটিও বিস্ফোরিত করে। সেই প্রচণ্ড বিস্ফোরণে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা দুজনে জ্ঞান ফিরে পায়, তখন তারা দেখতে পায় যে অ্যানারিয়াস সেখানে নেই। বিস্ফোরণে মৃত প্রাণীরা চারপাশে পড়ে আছে। ক্রোনার আহত অবস্থায় বেঁচে থাকা সকলকে হত্যা করছিল। তখন ডেভিডের চোখ তাদের একজনের গলায় ঝোলানো একটি নেকলেসের ওপর পড়ে। সেই প্রাণীটিকে যন্ত্রণায় দেখে ডেভিডের তার জন্য করুণা বোধ হয় এবং তার ভুল বুঝতে পারে যে প্রাণীগুলিকে সে এতদিন বিপজ্জনক বলে মনে করেছিল তারাও মানুষের মতোই ছিল, শুধু কথা বলতে পারত না। কিন্তু ক্রোনারের কাছে সবকিছুই অকেজো ছিল। সেই দিনের পর থেকে সেই প্রাণীরা আর কখনো আক্রমণ করতে আসত না, কিন্তু প্রতিদিন সমুদ্রের তীর থেকে কান্নার শব্দ আসত। ডেভিড এখনো পর্যন্ত জানতেন না যে তিনি কতটা ক্ষতি করেছেন, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু তাদের প্রিয়জনদের হারিয়েছে কেবল একটি ভুল বোঝাবুঝির কারণে। পরের দিন ডেভিড সমুদ্রে সেই প্রাণীদের কিছু ছোট বাচ্চা দেখতে পেল, যারা তাদের পরিবার হারিয়েছে। তারা সবাই ডেভিড পাথরের একটি বৃত্তাকার বৃত্ত তৈরি করে তার মাঝখানে সেই ছোট্ট খেলনা নৌকাটি রেখেছিল, যাতে এনারিয়াস এটি দেখতে পায় এবং ফিরে আসে। ডেভিড অনেক ঘন্টা অপেক্ষা করে, কিন্তু এনারিয়াস আর ফিরে আসেনি। সকালে ঘুম থেকে ওঠার পর ডেভিড দেখতে পায় যে ক্রোনা ঘুমোচ্ছে। ক্রোনা তার সাথে কিছু পুরানো জিনিস রেখেছিল, যার মধ্যে একটি পুরানো ছবিও ছিল, এবং ডেভিড সেই ছবিটা দেখার সাথে সাথেই অবাক হয়ে গেল। প্রথম দিন বৃদ্ধ অফিসার রবার্টের ডায়েরিতে যে মেয়েটির ছবি সে দেখেছিল, সে আর কেউ নয়, সে ক্রোনার স্ত্রী, এবং ক্রোনা ছবিতে তার সাথে দাঁড়িয়েছিল। আসলে 1 বছর আগে আসা আবহাওয়া কর্মকর্তা রবার্ট মারা যাননি, কিন্তু তিনি তার পরিচয় পরিবর্তন করেছিলেন। অর্থাৎ ক্রোনাও হলেন আবহাওয়া কর্মকর্তা রবার্ট। তিনি কেবল তার নাম পরিবর্তন করেছিলেন, কারণ এখন তিনি কখনো এই দ্বীপ ছেড়ে যেতে চান না। এই সব দেখে ডেভিডও এই দ্বীপ ছেড়ে যাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্র তীরে যান, তিনি দেখতে পান যে সেই বৃত্তে রাখা ছোট নৌকাটি আর নেই, কিন্তু একই জায়গায় তিনি একটি প্রাণীর ছোট বাচ্চা দেখতে পান, যার হাতে সেই নৌকাটি ছিল। ডেভিড তার হাতে থাকা জ্বলন্ত কাঠটি সেই বৃত্তের মাঝখানে ছুঁড়ে মারেন, যাতে তিনি দেখাতে পারেন যে তিনি তাদের মারতে চান না এবং কেউ যেন ভয় না পায়। তিনি তাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। কিছুক্ষণ পরে অ্যানারিয়াস সমুদ্রের ঢেউ থেকে বেরিয়ে আসে এবং তার পিছনে প্রাণীদের পুরো দলটিও সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য কেবল তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে বের করা। কিন্তু তারপর ক্রোনা তার হাতে বন্দুক নিয়ে সেখানে পৌঁছায়। ক্রোনা ভাবেন যে সবকিছু যদি শান্ত থাকে তাহলে সে এখানকার রাজা হতে পারবে না। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্রাণীরা যুদ্ধ করতে চায় না, তারা শান্তি চায়। কিন্তু ক্রোনা কারোর কথা শোনে না। সে এনারিয়াসকে চিৎকার করে ভিতরে যেতে বলে, কিন্তু এই প্রথমবার এনারিয়াস তার কথা শোনেনি, কারণ এখন সে তার দাসী ছিল না। এটা দেখে ক্রোনা মনে করে যে এই দ্বীপে তার আর রাজত্ব নেই। ক্রোনা ভিতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করে, কারণ এখন কেউ তার আদেশ মানছে না। রাগে সে বাতিঘরের দিকে পা বাড়ায়। ডেভিড মনে করে যে হয়তো ক্রোনা এখন বুঝতে পেরেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারোর দাসী হয়ে বাঁচতে চায় না। কিন্তু ক্রোনার মাথায় রাজত্বের ভূত চেপে বসেছিল। বাতিঘরে পৌঁছানোর সাথে সাথে সে সিগন্যাল বন্দুক থেকে একটা গুলি ছোড়ে, যা সরাসরি গিয়ে ক্র্যাচারের বাচ্চার গায়ে লাগে।
বাচ্চাটি তৎক্ষণাৎ মারা যায়। ভয়ে সমস্ত ক্র্যাচাররা পালিয়ে যায় এবং এনারিয়াসও ডেভিডের ওপর তার সমস্ত আস্থা হারিয়ে ফেলে। রাগে ক্ষিপ্ত হয়ে ডেভিড তৎক্ষণাৎ ক্রোনারকে শিক্ষা দেওয়ার জন্য বাতিঘরের দিকে ছুটে যায়। ডেভিড তার সাথে ঝগড়া শুরু করে, তুমি এসব কেন করলে? এই লোকেরা কেবল শান্তি চাইছিল। কিন্তু ক্রোনা এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে সে ডেভিডকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। যখনই সে হাতে লোহার রড নিয়ে ডেভিডকে আক্রমণ করতে যাচ্ছিল, ডেভিড তাকে তার আসল নাম ধরে ডেকে বলে, থামো রবার্ট, তুমি খুনি নও। এই কথা শুনে ক্রোনা তৎক্ষণাৎ থামে। আসলে রবার্ট কখনো এমন মানুষ ছিল না। এই দ্বীপে আসার পর একা থাকার কারণে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছিল। একাকিত্ব, তার স্ত্রীর মৃত্যু আর গভীর বিষণ্ণতা, এই সব কিছুই তাকে এমন করে তুলেছিল। সে আসলে খুনি ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। ক্রোনা বুঝতে পেরেছিল যে এই প্রাণীরা কখনো লড়াই করতে চায় না, তারা কেবল শান্তি চেয়েছিল। ক্রোনা কেবল নিজেকে শক্তিশালী দেখানোর জন্য তাদের হত্যা করেছিল এবং এখন ক্রোনা তার ভুল বুঝতে পেরেছিল। এই কারণেই সে নিজেকে ওই প্রাণীদের কাছে সমর্পণ করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাকে হত্যা করে। অন্যদিকে ডেভিড নিজেকে বাতিঘরের ভিতরে আটকে রাখে। এইভাবেই সময় কেটে যায় এবং 1 বছর পর একজন সরকারি কর্মকর্তা দ্বীপে আসেন। তার সাথে একজন নতুন আবহাওয়া কর্মকর্তাও ছিল। এখন নতুন সরকারি কর্মকর্তাকে এই দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ করতে হবে। ক্যাপ্টেন যখন ডেভিডকে অন্য আধিকারিকের সম্পর্কে জিজ্ঞাসা করেন, ডেভিডও একই কথা বলেন যে তিনি জলের দিকে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি। এখন আবহাওয়া কর্মকর্তাও মনে করেন যে ডেভিড হচ্ছে ক্রোনা। ডেভিডও এই ভুল বোঝাবুঝি সংশোধন করেননি। তিনি চুপচাপ বারান্দায় গিয়ে না কিছু বলে সেখানে দাঁড়িয়ে রইলেন, কারণ এখন তিনিও ক্রোনার মতো এই দ্বীপ ছেড়ে যেতে চান না। এদিকে এনারিয়াস ও তার পরিবারের সাথে খুশি ছিলেন। এখন তারা ক্রোনার মতো একজন মানুষকে ভয় পেতেন না। এখন তারা দ্বীপে এবং সমুদ্রে স্বাধীনভাবে বসবাস করতে পারতেন। আর এরই সাথে সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়।